হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের আমার এই নতুন ব্লগটি দেখতে। ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, স্পেসিফিক্যালি রাতের ট্রেনে তো টিকিটই নেই। দার্জিলিং এবং পদাতিক মেলের ট্রেনের টিকিটের খোঁজ যখনই লাগাই আইআরসিটিসি অ্যাপ থেকে, নয় রিগ্রেট নয় ওয়েটলিস্ট। বাসে যাওয়ার মতো শারীরিক দক্ষতা আমার থাকলেও আমার বয়স্ক মা বাবার একেবারেই নেই। ওই 12 ঘন্টা 14 ঘন্টা ওভারনাইট ভলভো বাসের ট্রাভেল কিন্তু এই যাত্রার শুরুর পথেই আমাদের যাত্রাটাকে অনেক কঠিন করে তুলত। তাই উপায় শেষমেশ কলকাতা থেকে বাগডোগরার ফ্লাইট। খরচ সামান্য একটু বেশি, তবে আমরা লাকিলি যে ভাড়াটায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আজকের 5টা 5-এর বিমানটা পেয়েছিলাম তাতে খুব একটা গায়ে লাগছিল না। যেখানে রেড বাস দেখাচ্ছিল ভলভো বাসের টিকিটই 3,500 থেকে 4,000 টাকায় বিক্রি হচ্ছে। আজকে আমাদের কলকাতা থেকে বাগডোগরার ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সাথে। বিকেল 5টা 5-এ ডিপার্চার কলকাতা থেকে। আমরা এখন যাচ্ছি আমাদের লাগেজ ড্রপ করতে। লাগেজ ড্রপ করে নিয়ে আমরা সিকিউরিটি মিটিয়ে নিয়ে বাকি অনেক কথা বলবার আছে, সব ধীরে ধীরে শেয়ার করছি। যেহেতু বিকেল 5টা 5-এ আমাদের বিমান ছিল, তাই বুঝতেই পারছেন সেদিন বিকেলবেলা বাগডোগরা নেমে পাহাড়ে ওঠা সম্ভব ছিল না। তাই আমরা প্ল্যানটা এভাবেই রেখেছিলাম যে প্রথম দিনটি গিয়ে শিলিগুড়ি বা তার সংলগ্ন কোনো অঞ্চলে একটি হোটেল নিয়ে রাতটা কাটাবো। পরের দিন ঘুমিয়ে নিয়ে ফ্রেশ হয়ে সকাল সকাল দার্জিলিংয়ের দিকে রওনা হব। চাকরিতে ঢোকবার পর থেকেই নানা ক্রেডিট কার্ডের কোম্পানি নানা অছিলায় নানা ক্রেডিট কার্ড গচিয়েছে। কিছুটা নিজের ইচ্ছেই নিয়েছি, কয়েকটা না বুঝেও নিয়েছি। এই ক্রেডিট কার্ডগুলির মাহাত্ম্য বোঝা যায় যখন লাউঞ্জে গিয়ে ফ্রিতে বা 2 টাকায় খাবার পাই। আপনাদের ক্ষেত্রেও অনেকের বোধহয় এই জিনিসটাতেই ক্রেডিট কার্ডটি সব থেকে বেশি ব্যবহার হয়। এছাড়া যে এত রকম পার্কস আর ফেসিলিটিস লেখা থাকে তাদেও কিছু বুঝতেই পারি না। ওই মাসের শেষে একটা মোটা ক্রেডিট কার্ডের বিল প্রত্যেক মাসে ভরতে হয়। এই হচ্ছে ক্রেডিট কার্ডের টোপ। যাই হোক, এটা ছিল বলে এই লাউঞ্জের ফ্রিতে খাওয়াটা তো হয়। কলকাতার লাউঞ্জটি কিন্তু মন্দ নয়, খাবারের মেনুও খুব ভালো ছিল। এবারে আমার মূলত দার্জিলিং যাওয়ার কারণ হচ্ছে আমার মা বাবাকে কাঞ্চনজঙ্ঘা দেখানো। আমার মা বাবার দুজনেরই বেশ বয়স হলো, জীবনের এতটা কেটে যাওয়ার পরেও তারা আনফর্চুনেটলি পাহাড়ে আমার সঙ্গে অনেকবারই গেছে, কিন্তু আজ অব্দি কখনো কাঞ্চনজঙ্ঘা দেখেনি। দেখা যাক এবার কপালে কি আছে। আমার তো মনে হয়, আমি সবাইকে ব্যক্তিগত স্তরে বলি, যদি বছরে একবারও পাহাড়ে যাওয়ার সুযোগ হয় চেষ্টা করবেন মিড নভেম্বরে যাওয়ার। তো আমিও সেই জন্য তড়িঘড়ি আর কি প্লেনের টিকিট কেটে রওনা হচ্ছি মা বাবাকে নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে। এবার যে শুধুই দার্জিলিং ঘুরবো তা নয়, আমরা দিন 5-এর জন্য পাহাড়ে থাকবো। সত্যি কথা বলছি, এখনো যখন আমি শ্যুট করছি আমি জানি না দার্জিলিং এর পর কোথায় যাব। যেটুকু ভেবেছি মা বাবাদের সিকিম ঘোরাবো, কারণ মা বাবারা সিকিমে কখনো যায়নি। সম্ভবত কালুক যাব, রিনচেংপং যাব, পেলিং যাব, এই জায়গাগুলি টাচ করব এবং গোটা ট্রিপটাই কাঞ্চনজঙ্ঘা বেস্ট। আজকে আমাদের 5টা 5-এ ফ্লাইট, তাই হয়তো একটু সন্ধে নেমে যাবে। নইলে এখন যারা প্লেনে করে বাগডোগরা যাবেন, 95% চান্স যদি আপনি নভেম্বরের কোনো সময় যান তাহলে কিন্তু আকাশ পরিষ্কার থাকলে বাঁদিকের সিটে বসলে কাঞ্চনজঙ্ঘা দেখা দেবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে এই যে আমরা ফ্লাইটে যাচ্ছি, এখন একটু ফ্লাইটের ফেয়ারটা কমই পেলাম জানেন। ওই 3200-3300 টাকা প্রতিজনের মধ্যে কিন্তু এখন খুব অনায়াসে কলকাতা থেকে বাগডোগরার ফ্লাইটের টিকিট পাওয়া যাচ্ছে। এই ফ্লাইট ফেয়ারটা বাড়বে হচ্ছে আবার ডিসেম্বরের শেষ সপ্তাহটা গিয়ে। তবে তারপরে আবার লিন সিজন আর কি। এই সমস্ত যেহেতু ফেস্টিভ্যাল মিটে গেছে, এখন পাহাড়ে ভিড়টা কম্পারেটিভলি কম, হোটেল ভাড়াও কম, গাড়ি ভাড়াও কম। তো এই সময়টা সব দিক থেকে ভালো, আর ঠান্ডাটাও সহ্যের মধ্যে। এখন দার্জিলিংয়ে মোটামুটি মিনিমাম টেম্পারেচার রাত্রিরে 10 ডিগ্রি মতো। সেদিন আমাদের ডিপার্চার ছিল গেট নাম্বার 22 থেকে। অনেক দিন পরে আবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে চাপবার সুযোগ হলো। আমাদের এই ছোট্ট ফ্লাইট জার্নিটি বেশ কমফোর্টেবল ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সাথে। ওনাদের বিমানের গুণগত মান কিন্তু আমার ব্যক্তিগত স্তরে ইন্ডিগোর থেকে এখন অনেক বেটার মনে হয়। সার্ভিসও ভালো এবং সেদিনকে আমাদের বিমানের একদম অন টাইম অ্যারাইভেল হয়েছিল। শুধু একটা জিনিসই বলে রাখবার দরকার, সেটা আপনারা অনেকেই জানেন, বাগডোগরা বিমানবন্দরের অন্দরে আমার কিছু দেখানো সম্ভব নয়, কারণ সেটি একটি ডিফেন্স এয়ারবেস। তাই সেখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কমপ্লিটলি প্রহিবিটেড। A big mistake. I just hope that we're still okay. You always pick me up and let me down. We're spinning around, losing our minds. Damned if we do, damned if we don't, damned if we give in what we want. And I always pick you up and let you down.
আজকে এই এয়ারপোর্ট থেকে শিলিগুড়ি ট্রান্সফারের জন্য আমি এমএমটি ক্যাবস নিয়েছি, দেখা যাক এমএমটি ক্যাবসের অভিজ্ঞতা কেমন হয় দেখি। এখানে এলে নইলে প্রচুর দালাল চক্রে ফেঁসে যাওয়ার একটা সুযোগ থাকে এয়ারপোর্ট হলেও। এখানে তো ঠিক ডেডিকেটেড সেরকম কাউন্টার চোখে পড়ে না, যে যার মতো একটা দাম হাঁকে। আপনারাও ভবিষ্যতে এমএমটি ক্যাবস ট্রাই করতে পারেন, বেশ অন টাইম পিক আপের ফেসিলিটি আছে। দেখছেন ওনারাই লাগেজ নিয়ে যাচ্ছে। এমনকি এখান থেকে যদি দার্জিলিংও যেতে হয় ওয়ান ওয়ে, দরাদরির মধ্যে না যেতে চান, এমএমটি ক্যাবে একটু টাকা বেশি পড়ে ঠিকই, কিন্তু হেডেক ফ্রি থাকতে পারবেন। যে কোনো এয়ারপোর্ট পিক আপ ড্রপের জন্য এখন আমার মনে হয় সব থেকে ভালো এমএমটি ক্যাবস। সাধারণত রাতের শিলিগুড়ি বা বাগডোগরাকে দেখার সুযোগ হয় যখন কলকাতা ফিরি, এবার উল্টোটা দিয়ে শুরু হলো। আপনাদের বলে রাখি, এখন বাগডোগরা থেকে কলকাতা ফেরার শেষ বিমানটি ছাড়ে বোধহয় রাত 7:50 নাগাদ। তাই পাহাড় থেকে নেমে এসেও যারা প্লেন ধরবেন ভাবছেন, এখন আর কোনো অসুবিধা নেই। ভিড়ে ঠাসা শিলিগুড়ি শহরকে পাশে রেখে আমরা পৌঁছলাম আমাদের সেদিনকার স্টেতে, যার নাম ছিল সিন্ড্রেলা হোটেল। এই হোটেলটির একটি অংশ হচ্ছে ব্যাঙ্কোয়েটের এরিয়া, আর একটি অংশ হচ্ছে হোটেল প্লাস রেস্তোরাঁ। আপনারা যারা শিলিগুড়ির মানুষ এবং এই হোটেলটিতে আগে থেকেছেন বা গেছেন, অবশ্যই কমেন্ট করবেন। আমার প্রথম অভিজ্ঞতা বেশ পজিটিভ, এবং বাইরে থেকে হোটেলটি দেখেও বেশ চমকপ্রদ লাগলো। লিফটের ব্যবস্থাপনা আছে এবং সমস্ত অন্যান্য মডার্ন ফেসিলিটিসও পেয়ে যাবেন এই হোটেলটিতে। আর এমএমটি ক্যাবসের সঙ্গেও কিন্তু আমাদের অভিজ্ঞতা বেশ পজিটিভ। ওনাদের ওভারঅল সার্ভিস আমি আগেও নিয়েছি, ভালো লেগেছে। আপনাদেরও জানিয়ে রাখলাম, যারা বাড়ি থেকে আগে থেকে বুক করে আসতে চান, এসে খোঁজাখুঁজির ঝামেলা নিতে চান না, তাদের জন্য বোধহয় এমএমটি ক্যাবস একটা খুব ভালো অপশন। আমরা এলাম সিন্ড্রেলা হোটেলের সেকেন্ড ফ্লোরে। বলে রাখি, এই হোটেলটার সামনে বিস্তৃত পার্কিংয়ের ফেসিলিটি আছে। নিচে একজনের কারুর ওয়েডিং কোনো ফাংশন হচ্ছে, তো ঢুকেই বেশ গান বাজনা পেলাম। খুব সুন্দরভাবে লবিটাও সাজানো, অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড, এবং বয়স্ক লোক সাথে থাকলে আমারই যেরকম আছে লিফটের প্রয়োজনীয়তা পড়ে, এখানে লিফটও আছে। আমরা যদিও ডিলাক্স রুম বুক করেছিলাম, ডিলাক্স ডাবল রুম, যেহেতু 3 জন আছে, ওনারা ফ্রি অফ কস্ট কিন্তু এক্সিকিউটিভ রুমে ওনারা আপগ্রেড করেছেন। আজকে আমাদের রুম নাম্বার হচ্ছে 217, এবং মা যেখানে বসে আছে দেখুন কি সুন্দর বসবার ব্যবস্থা, প্রতিটা রুমের সামনে দারুণ সুন্দরভাবে সাজানো। রুমটা দেখিয়ে রাখছি, এটা একদম সেবক রোডে ভেগা সার্কেল মলের উল্টো দিকেই ভাবতে পারেন। এই জায়গাটা বেশ জমজমাট, এবং স্পেসিফিক্যালি যারা একটা দিন আগে আসছেন, পরের দিন গ্যাংটক বা সিকিমের অন্য কোথাও যাবেন, তাদের জন্য এই জায়গাটা বেশি সুইটেবল। চলুন একটু রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ক্যাটাগরির রুম। একটা বেশ বড় আয়তনের বেড আছে। এখানে একটা ঢুকে ডান দিকে ছোট সোফা, সেন্টার টেবিল, বেডের দুধারে দুটো সাইড টেবিল, প্রচুর লাইটস, ফ্যান, এসি, বড় এলইডি টিভি, স্টাডি ডেস্ক, মিনি ফ্রিজ, প্যাকেজড ওয়াটার দিয়েছেন ওনারা, ইলেকট্রিক কেটেল দিয়েছেন, এগেন শীতকালে যেটার প্রচণ্ড প্রয়োজন পড়ে। এদিকে একটা আলাদা করে ড্রেসিং এরিয়া ভাবতে পারেন, একটা বড় আয়না দিয়ে সাজানো। এদিকে একটা আলমারি, লাগেজ রাখবার জায়গা, আর এই ডান দিকে হচ্ছে ওনাদের ওয়াশরুমের অংশটা। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ রকম ওয়েল মেনটেন্ড। শাওয়ার এরিয়া, গিজারের ব্যবস্থা আছে, একটা বড় আয়না, আর এখানে বেসিন, আর সমস্ত ফ্রেশ টাওয়েলস দিয়েছেন। এই হোটেলটির যেটা কন্ট্যাক্ট নাম্বার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কেমন লাগলো আপনাদের সিন্ড্রেলা হোটেল? আমার তো ভীষণ ভালো লেগেছে। বিয়ন্ড রেনোভেশন, দ্য প্রপার্টি হ্যাজ অ্যাচিভড নিউয়ার হাইটস। এখানে ডাবল অকিউপেন্সির যে রুম আপনারা অনলাইনে চেক করে নিতে পারেন, মোটামুটি 2800 থেকে 3000 টাকায় আপনারা পেয়ে যাবেন। ক্লিয়ার ট্রিপে আমরাই যখন দেখছি আর কি, ওই 3000-2800-র মধ্যেই আরামসে এখানে রুম হয়ে যায়। আচ্ছা, এ তো গেল শিলিগুড়ির হোটেলের গল্প। এবার একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের দেওয়ার আছে। সেটা হচ্ছে, এখন যারা আসছেন এনজেপি, বাগডোগরা কিংবা শিলিগুড়ি জাংশন, যেখানেই নামুন না কেন, সেখান থেকে কিভাবে দার্জিলিং যাবেন, কারণ সমস্ত রাস্তা কিন্তু আগের মতো এখনো ফাংশনাল নেই। মাঝে আপনারা এখানে জানেনই একটা খুব বিচ্ছিরি রকমের ফ্লাডিং হয়েছিল, তারপরে সেই যে রোহিণী রোডের ক্ষতি হয়েছে তার সবটা কিন্তু এখনো ঠিক জায়গায় পৌঁছয়নি। আপনাদের সঙ্গে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করে দিই। এখানে ড্রাইভারের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে এখন যেটা সাধারণত আমরা উঠে থাকি, আগের বার যখন দার্জিলিং এসেছি তখনও যে রুটটা দেখিয়েছি, রোহিণীর রাস্তা এখন বন্ধ। রোহিণীর রাস্তা দিয়ে দার্জিলিং ওঠা যাবে না।
যেহেতু রোহিণীর রাস্তা বন্ধ, তাই অল্টারনেট দুটো রুট, একটা হচ্ছে ভায়া মিরিক, সেটা অনেকেই করে থাকেন ওঠার সময়, তাদের কোনো প্রবলেম হবে না। বাট যারা সাইট সিইং করতে চান না, সোজা রোহিণী দিয়ে আমার মতো উঠতে পছন্দ করেন, তাদের এখন এটা একটা ব্লকেজ ধরে নিতে পারেন। অপশন হচ্ছে হিল কাট রোড ধরে ওঠা, মানে ওই রং টং তিনধরিয়ার ওই রাস্তাটা। ড্রাইভাররা ওই রাস্তাটার ব্যাপারে ভীষণ স্কেপটিক্যাল। আমাকে বলছে, দাদা সকাল 6:30 বেরিয়ে পড়ুন, প্রচুর জ্যাম হচ্ছে। কারণ বড় যে লরি বলুন, মালবাহী গাড়ি, শেয়ার গাড়ি, প্রাইভেট গাড়ি সব ওই রাস্তায় ধরছে, ভায়া মিরিক অনেকে যায় না। তো কালকে আমাদের জন্য যে ঠিক কি অপেক্ষা করছে জানি না। আর শিলিগুড়িতে এখন ধরুন রাত 8টা বাজে, মোটামুটি জ্যাকেট পরতে হচ্ছে, টেম্পারেচার 16-17 মতো। সিন্ড্রেলা হোটেলের ওভারঅল ব্যবস্থাপনা আমাদের বেশ নজর কেড়েছিল। হোটেলটিতে আমাদের এই রুম আর রেস্তোরাঁ বাদেও কিন্তু ফিটনেস সেন্টার, সুইমিং পুল, ভালো পার্কিং, এইরকম নানা ফেসিলিটিস ছিল। আমরা যে রুম প্ল্যান বুক করেছিলাম তার মধ্যে আমাদের 3 জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাও ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্ট করেই সেদিনকে কিন্তু আমাদের বেরিয়ে পড়া ছিল পাহাড়ের উদ্দেশ্যে। ভিডিওর পরবর্তী অংশ যারা দেখবেন তারা আমার সঙ্গে অবশ্যই দার্জিলিংটা ভালো করে ঘুরে দেখতে পারেন। আর এখন অবধি যারা ভিডিওটা দেখলেন, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আগে দেখবার আগে একটি লাইক অবশ্যই করে দেবেন। গুড মর্নিং। আজকে 15ই নভেম্বর 2025, শনিবার। আমরা এবার শিলিগুড়ি ছেড়ে রওনা হচ্ছি দার্জিলিংয়ের দিকে। ঘড়িতে বাজে সকাল 8টা 15। শিলিগুড়িতে একদম মনোরম আবহাওয়া, সকালের দিকটা তো বেশ ঠান্ডাই। এখন বোধহয় টেম্পারেচার এই 17-18 ডিগ্রির মতো। দার্জিলিং অপেক্ষা করছে আমাদের জন্য। দেখা যাক কোন রুট দিয়ে উঠবো, যেটা আজকের মূল আমার কাছে একটা নতুনত্ব হবে। আমি তিনধরিয়া রংটংয়ের রাস্তা ধরে আগেরবার নেমেছিলাম যখন মে ফেয়ারে গিয়ে থাকলাম, কারণ যারা গিদ্দা পাহাড়ে থাকেন ওই রুটটা ইজি পড়ে সমতলে নামার জন্য। তবে সামগ্রিকভাবে গাড়িওয়ালারা ওই রুটটা নিতে চায় না রোহিণীর রাস্তা যখন খোলা থাকে, কারণ বেশ কিছুটা বাড়তি ঘুরতে হয়। এবং ড্রাইভারের গলা শুনে কালকে থেকেই যা বুঝতে পারছি, উনি যেন আন্দাজি করতে পারছেন ওখানে আমরা কনজেশন পাবো এবং লেট হতে পারে। তো সেই জন্য আমাদেরও বলেছিলেন যতটা তাড়াতাড়ি পারবেন বেরিয়ে যেতে। আমরা একটু ব্রেকফাস্ট করে বেরোলাম বলে 8:15 হলো, নইলে প্ল্যান করেছিলাম 7টার মধ্যে রওনা দিয়ে দেবো। দেখি ঠিক কটায় বেরোই, কটায় পৌঁছই, সমস্ত তথ্য আপনাদের সামনে রাখবো। ঝকঝকে পরিষ্কার আকাশ আজকে শিলিগুড়িতে। আশা করি কাল সকালবেলা কাঞ্চনজঙ্ঘার দেখাও পাবো। সেদিন যখন শিলিগুড়ি ছাড়লাম এবং আশপাশের আবহাওয়ার দিকে নজর পড়ল, তখন এটুকু কনফিডেন্স মনে দারুণভাবে পেয়েছিলাম যে এইবারে অ্যাটলিস্ট বৃষ্টির ভয়টা নেই, আকাশ মেঘলা থাকার ভয় নেই। এমনটাও হবে না হয়তো যে পাহাড়ে উঠে গেলাম, দার্জিলিংয়ের কোনো ভিউ পয়েন্টে গিয়ে দাঁড়ালাম, কিন্তু আশপাশটা শুধুই মিস্ট আর ফগ দেখতে পাচ্ছি। সেসবের ভয়টা ছিল না। যেটুকু মনে ভয় ছিল সেটা হচ্ছে ড্রাইভারজির কনস্ট্যান্ট ওই যে মাথায় ঢুকিয়ে দেয়া যে এই অফরোডিংটার জন্য, অফরোড বলা ঠিক কিনা জানি না, ওই হিলকাট রোড ধরে যাওয়ার জন্য বাড়তি সময় নিতে পারে কিংবা যানজটের সম্মুখীন হতে পারি। যখন রাস্তায় উঠলাম এবং চলা শুরু করলাম তখন দেখলাম বৃথাই ভয় পেয়েছিলাম। প্রথমত আমরা যে সময়টিতে গেছিলাম তখন ট্যুরিস্ট পাহাড়ে অনেকটাই কম ছিল। এই রিসেন্ট প্রাকৃতিক দুর্যোগের পরে কিন্তু দার্জিলিংয়ে ভিড়ভাড়টা বেশ কমে এসছে। আমরা হিলকাট রোড হয়ে এগোতে থাকলাম এবং যারা টয় ট্রেনে করে শিলিগুড়ি থেকে দার্জিলিং উঠেছেন তারা কিন্তু এই রুটটিতেই গিয়ে থাকেন। আমাদের এই গোটা রুটটা জুড়েই টয় ট্রেনের ট্র্যাক আমাদের সাথে সাথেই চলছিল। রুটে কিন্তু বারবার টয় ট্রেনেরও দেখা পেয়েছি। এই রুটটা ইভেনচুয়ালি গিয়ে কার্শিয়াংয়ে মেশে এবং কার্শিয়াংয়ের পর এগোতে থাকে নর্মাল রাস্তা ধরে। আপনারা যারা দার্জিলিং থেকে নামছেন তারা এই রুটটি না নিয়ে অন্য রুটেও যেতে পারেন। অন্য রুট বলতে আপনারা নামতে পারেন হচ্ছে পাংখাবাড়ি রোড হয়ে, তবে সেটা এখন শুধু নামবার ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন। ওঠার জন্য ওই রুটটি ওপেন নয়, বা ওপেন থাকলেও আপনাকে এত ভোরে পৌঁছতে হবে ট্রাফিক ডাইভারশনসগুলোকে অ্যাভয়েড করার জন্য, যেটা রিয়েলিস্টিক্যালি পসিবল নয়। রাস্তা দুর্দান্ত পেয়েছিলাম, খানিক ক্ষেত্রে বোধহয় রোহিণীর রাস্তার থেকেও কন্ডিশন ভালো ছিল। ঝকঝকে আকাশ, আশপাশে পাহাড়ের হাতছানি, সবুজে মোড়া রাস্তা, দেখতে দেখতে সময় কেটে গেল এবং আমরা খুব ইজিলি পৌঁছে গেলাম কার্শিয়াংয়ের কাছে। Tiptoes undercover, agents of the other, beyond gravel, beyond all. A bigger scale, the world inhales as we go. I wouldn't want it any other way, no.
যদিও এবার অলরেডি হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তবে দীর্ঘ পথে একবার জিরিয়ে নেওয়ার জন্য আমরা থামলাম মার্গারেটস ডেকে। পাহাড়ে ওঠা বা দার্জিলিংয়ে ওঠার সময় আমার বরাবরের ফেভারিট ডেস্টিনেশন। চলুন আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। ঘড়িতে বাজে 10:40, অর্ধেকের বেশি পথ আমরা অতিক্রম করে এসে পৌঁছলাম মার্গারেটস ডেকে। আজকে এখানে দাঁড়ালাম হচ্ছে আজকের এই অপূর্ব আবহাওয়ার জন্য। আশপাশের ক্ল্যারিটি এত সুন্দর। আর এইবার বোধহয় এরম প্রথম হলো যে এখানে এসে দেখছি একটা লোকও নেই, নট আ সিঙ্গেল পারসন। ভিতরের যে সেকশন বসার সেটাও খালি, বাইরের সেকশনটাও গোটাটা খালি পড়ে। মানে অপূর্ব বললেও কম হবে। এর আগের বারও যখন এলাম সেপ্টেম্বর মাসে, তখন আশপাশে আবহাওয়া ছিল মেঘলা, ভিজিবিলিটি এতটা ভালো ছিল না, এই যে চা বাগানের স্তরগুলোই এতটা সুন্দর করে বোঝাই যাচ্ছিল না। আজকে যত দূর তাকাচ্ছি তত দূর ক্লিয়ার। দার্জিলিং পৌঁছতে আরো কম বেশি মিনিট 30-35 নেবে। আমরা জোর বাংলো অ্যাপ্রোচ করছি। আমরা এবার গিয়ে উঠবো হচ্ছে ক্যানাপি বুটিক হোটেল বাই স্মার্টলুতে, যেটাকে নিয়ে আগের বারে আপনাদের ভিডিও দেখিয়েছিলাম। এবার ওনাদের আহ্বানেই কিন্তু আমরা দার্জিলিং এসছি। দুটো জিনিস বলার, সেটা হচ্ছে হোটেলটিতে লিফট অবশ্যই আছে। যাদের মোবিলিটি নিয়ে ইস্যুস তাদের অনেকটাই সুবিধা হয়, যেরকম আমার মা বাবার ক্ষেত্রে অনেকটা সুবিধের সেই বিষয়টা। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে অনেকগুলো সুবিধের জায়গা থাকলেও হোটেলটির এক্স্যাক্টলি সামনে অবধি কিন্তু গাড়ি যায় না। আপনারা জানেনই গ্লেনারিজের ওই রাস্তাটায় তো গাড়ি চলে না, আর ওটা একদমই প্রায় গ্লেনারিজের উল্টো দিকে বলতে পারেন, দাস স্টুডিওজের ঠিক অপোজিটের বিল্ডিংটা। তো আমাদের যিনি আজকে ড্রাইভার দাদা, উনি আমাদের ছেড়ে দেবেন হচ্ছে রামাডার সামনে। তো রামাডা থেকে কিন্তু ওনারা লাগেজ পিক আপ করিয়ে দেয় ফ্রি অফ কস্ট, হোটেলের কোনো আলাদা করে চার্জ নেই। আপনাদের শুধু দার্জিলিং রেলওয়ে স্টেশন ক্রস করার সময় ওনাদের ফ্রন্ট অফিসে জানিয়ে দিতে হয়, তো ওনারা অ্যারেঞ্জ করে দেয় পিক আপটা। আর আরেকটা বিষয় হচ্ছে, ধরুন লাগেজ তো একটা পার্ট, এমন যদি সঙ্গে কেউ থাকে যার পক্ষে হাঁটা একেবারেই সম্ভব নয়, ওখানটা তো একটু র্যাম্প মতো সেকশন, আপনারা জানেন কেভেন্টার্স থেকে ওপরের দিকে ওঠে রাস্তাটা, তো ওনাদের কিন্তু হুইল চেয়ারের প্রভিশনও আছে। যদি এরকম কেউ থাকে যাদের হাঁটা চলার ক্ষেত্রে সমস্যা এবং ওই ধরুন 200-300 মিটারও হাঁটতে তাদের প্রবলেম হতে পারে, ওনাদের আগে ভাগে জানালে কিন্তু যখন ওনারা লাগেজ নিতে আসবেন আপনাদের, ওনারা কিন্তু হুইল চেয়ারেরও অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারে। তো এই জিনিসগুলো বলে রাখলাম, আগামী দিনে আপনারা বহু মানুষ আসবেন এই হোটেলটিতে, তো দার্জিলিং রেলওয়ে স্টেশন ক্রস করার সময় যদি ওনাদের ফোন করে দেন, ওনারা সমস্ত জিনিসটা অ্যারেঞ্জ করে রাখতে পারবে। নভেম্বরে কেন পাহাড়ে আসতে বলি বা সামগ্রিকভাবে দার্জিলিং এ আসতে বলি, তার প্রমাণ আর 1 সেকেন্ডের মধ্যে আপনাদের দিচ্ছি। এখন ঘড়িতে বাজে সকাল 11:30, ভোরবেলার সময়ও নয়, আর আমি কোনো প্রপার ভিউ পয়েন্টেই নেই। আমরা এই বাতাসিয়া লুপ ক্রস করে দার্জিলিং এ ঢুকছি। দার্জিলিং পৌঁছতে আর মিনিট 10 থেকে 15 নেবে। সামনের ভিউটা দেখুন শুধু। দেখুন এই নীল ট্যাঙ্কের পেছনে তিনি দেখা দিয়েছেন। নভেম্বর মাসের এটাই বিউটি। এই পাহাড়ের রাস্তার প্রতিটি বাঁকে কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে দৃশ্যমান, অসাধারণ বললেও কম হবে। আমি এই টয় ট্রেনের ট্র্যাক বরাবর হাঁটছি, সামনে এই বাড়ির ট্যাঙ্কগুলো না থাকলে আরও স্পষ্টভাবে বুঝতে পারতেন। এই জন্যই খারাপ লাগে যে এত কনস্ট্রাকশন হয়ে গেছে না চতুর্দিকে, তাই বিউটিগুলো নষ্ট হয়েছে। যেরকম স্প্লেন্ডিড ভ্যালির ভিউ, সেরকম সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সামনে দার্জিলিং টাউনের একটা দুর্ধর্ষ ভিউ, আর আস্তে করে যদি ক্যামেরাটা সরাই, এই সামনে এইরকম সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।
পাহাড়ের এই মাঘটার পরেই মুগ্ধতা অপেক্ষা করছে আমাদের জন্য কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং শহর, দারুণ দারুণ দার্জিলিংয়ের ইটারিজ এবং আরও নানা কিছু। এবার ঠান্ডাটা পরিমাণে অনেক বেশি পেয়েছিলাম আমরা মার্গারেটস ডেকে যখন গিয়ে টুকটাক খাওয়া দাওয়া করলাম, সে সময়ের পর থেকেই অনুভব করছিলাম যে রাত্রিবেলা কতটা ঠান্ডা পড়তে পারে। আপনারা যারা ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে এই ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে দার্জিলিং যাওয়ার কথা ভাবছেন, কিংবা সামগ্রিকভাবে উত্তরবঙ্গেরই যে কোনো জায়গায় যাওয়ার কথা ভাবছেন, 2-3টে জিনিস হোটেলের ব্যাপারে কনফার্ম করে নেবেন, তারপরেই বুকিং করবেন। একটা হচ্ছে হিটারের ফেসিলিটি আছে কিনা। হিটার ছাড়া আমাদের মতো সমতলের মানুষদের এখন পাহাড়ে গিয়ে টেকা প্রায় অসম্ভব, আপনার ঘর থেকেই বেরোতে ইচ্ছে করবে না। দ্বিতীয়টা হচ্ছে সেখানে ভেন্টিলেশনের সিস্টেম কীরকম আছে। পাহাড়ের বেশিরভাগ হোটেলগুলিতে এখন যেটা একটা বিরাট সমস্যা, না আলাদা করে কোনো ভেন্টিলেটর থাকে, আপনি পোকামাকড়ের উপদ্রবের জন্য জানলা দরজা খুলতে পারবেন। আমরা ক্রস করছি দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশন, এবং এই জায়গাটি কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট হিসেবেও দুর্দান্ত। বাঁ দিক থেকে দেখুন সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, যদিও এখন খানিকটা অংশ আবার মেঘে ঢেকে গেল। আমরা যাব উপরের দিকে, বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে চকবাজারে। আপনাদের এই অংশটা দেখিয়ে রাখছি কারণ কোথায় নামতে হবে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা এই বরাবর রিঙ্ক মলের পাশ দিয়ে উঠে কেভেন্টার্সের সার্কেল টাচ করে রামাডায় ড্রপ নেব। দেখুন সব দোকানে কিন্তু দুর্দান্ত শীতের পসরা, দেখেই মনে হচ্ছে যে নেমে যাই, কেনাকাটি করি। আর এই সামনেই আমরা রিঙ্ক মল দেখতে পাচ্ছি, স্মার্ট বাজার, ডমিনোস পিজা, কি নেই। আর এই আমাদের বাঁদিকে হচ্ছে দার্জিলিংয়ের পোস্ট অফিস। ঘড়িতে বাজে দুপুর 12টা, লেস দেন 4 আওয়ার্স আমরা দার্জিলিং এর মেন টাউনে পৌঁছে গেলাম। এখন দাঁড়িয়ে আছি রামাডার সামনে, আমার পিছনে লুনার দেখা যাচ্ছে। আমাদের হোটেলের বেল বয় আসছেন আমাদের নিতে। একেবারেই খালি, মানে দার্জিলিংকে এই রূপে নভেম্বরে পাবো ভাবিনি। আশপাশটা দেখাই আপনাদের একটু, দেখুন না গাড়ি ঘোড়ার ভিড় আছে, না পর্যটকদের ভিড় আছে। আমার সামনে এই শেয়ার ট্যাক্সি দাঁড়িয়ে আছে যেগুলো শিলিগুড়ি যায়, এনজেপি যায়, সেখানেও লোক ভরছে না, খালি। আর এই হচ্ছে দার্জিলিং এর ক্লক টাওয়ার। আবহাওয়া খুবই মনোরম এবং বেশ ঠান্ডা। হোটেল থেকে ওনারা এলেন আমাদের লাগেজ কালেক্ট করতে। একটু ফোন করে নিতে হবে, এই জিনিসটাকে তো অটোমেট করার কোনো উপায় নেই। আপনি কখন আসছেন ওনারা প্রেডিক্ট করতে পারবে না। মিনিট 5 দাঁড়াতে হতে পারে, বাট নিজেদের লাগেজ ট্রেনে ওঠানোর কোনো প্রয়োজন নেই। এবং আমারও মা বাবা বয়স্ক, ওনাদেরও হাঁটুতে কম বেশি সমস্যা আছে, বুঝতে পারবেন। দেখি কতটা হাঁটতে হয় কি না হয়। এই একদম ধরুন না, এই লুনার ডেকেলিংয়ের এখান থেকে কিন্তু চড়াই রাস্তা শুরু হবে। এখন আমরা হাঁটতে শুরু করলাম, দেখি কতক্ষণে পৌঁছই। লুনার ডেকে বাস ক্রস করলাম, সামনে ট্যাক্সি স্ট্যান্ড ক্রস করছি। এই কেভেন্টার্স থেকে হাঁটা শুরু করলাম, 1 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এই ডান দিকে আমার কেএফসির বিল্ডিং, ডমিনোজের বিল্ডিং, বাঁ দিকে হচ্ছে গ্লেনারিস ক্রস করতে করতে আপনাদের চোখে পড়ে যাবে ক্যানোপি বুটিক হোটেল। এই ডান দিকের সাদা বিল্ডিংটায় আজকে আমাদের থাকা। বিরাট জায়গা নিয়ে কিন্তু, প্রায় 6 তলা বিল্ডিং, এবং ওপরে একটা খুব সুন্দর 5th ফ্লোরে ক্যাফেটেরিয়া আছে, সেটাতেও আপনাদের নিয়ে যাব। এখান থেকে এন্ট্রেন্স হোটেলটার লোকেশনটা আশা করি বুঝতে পারছেন। নেক্সট ডোর টু ডমিনোজ অ্যান্ড অপোজিট টু গ্লেনারিজ অ্যান্ড দ্য স্টুডিওস। ভিতরে যাওয়া যাক। এবং যেটা আগের থেকেই বলছিলাম, এই জায়গাটা এত সুন্দর করে সাজানো, আর কারুর তো সিঁড়ি ভাঙার প্রয়োজনই নেই, কারণ নিচে লিফটের ব্যবস্থাপনা আছে। ফার্স্ট ইমপ্রেশন কিরম লাগছে মা দার্জিলিংয়ে আবার এতদিন পর এলে? দার্জিলিং তো
সবসময় সুপারহিট। ভালো লাগছে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, এটাই সব থেকে ভালো লাগছে। এতদিন তো কখনো দেখতে পাইনি, দারুণ দেখলাম। এবং সব থেকে মজার বিষয় যে সেটা কোনো প্রপার ভিউ পয়েন্টেরও দরকার পড়লো না, রাস্তায় আস্তে যখন আস্তে দেখা যায় সব জায়গা থেকে, সব জায়গা থেকেই দেখা যায় সেটাই। দেখুন কাঞ্চনজঙ্ঘার একটা দুর্ধর্ষ ছবি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টগুলো থেকে এরকম ভাবে দেখা যায় গোটা রেঞ্জটা। যাদের মোবিলিটি ইস্যুস আছে তাদের জন্য কিন্তু এখানে হুইল চেয়ারেরও ফেসিলিটেশন আছে, এটা দেখিয়ে রাখলাম। চলুন যাওয়া যায়। রিসেপশন কোন সে ফ্লোর में? সেকেন্ড ফ্লোর। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে এসে আপনারা বসতে পারেন, যেরকম আমার মা বাবাও বসছিলেন। ওনারা ওয়েলকাম ড্রিঙ্কও দেয় একটা। এইখানে সোফা আছে, চেয়ার আছে এবং এই জায়গাটিও খুব সুন্দরভাবে সাজানো। দেখুন এখানে টিভি দেওয়া, দারুণ। আর লবি এরিয়াটা আমার আগের বারই খুব চোখে পড়েছিল, লবিটা ভীষণ সুন্দরভাবে মেনটেন্ড এবং ওয়েল কেপ্ট আর কি। দারুণ আলো দিয়ে সাজানো, প্রচুর ছবি আছে। গোটা হোটেলটাই খুব সুন্দর, ছবির মতো সুন্দর আর কি। আপনাদের আমাদের রুমটাও এবার দেখাবো। ছোটোখাটো অনেক জিনিস ম্যাটার করে এখানে না। একটা ওই সেন্সার আছে যেটা আপনি যতক্ষণ না আপনার রুমের অ্যাক্সেস কার্ডটা দিচ্ছেন ততক্ষণ কিন্তু সেকেন্ড ফ্লোরের ওপরে, রিসেপশন লেভেলের ওপরে যেতেই পারবেন না। গেলাম ফোর্থ ফ্লোরে আমাদের রুমে, চলুন আপনাদের একটু দেখাই। আমাদের এবারে ক্যানোপি বুটিক হোটেলে রুম হচ্ছে রুম নাম্বার 405। চলুন আপনাদের ভিতরে ঘুরিয়ে দেখাই একটু। এটা হচ্ছে এনাদের একটা ফ্যামিলি রুম, ইন্টারকানেক্টেড রুম, প্রচুর জায়গা নিয়ে, ভীষণ স্পেশিয়াস এবং মেন্ট ফর ফ্যামিলিজ অফ 4, মানে ট্রাভেলিং উইথ চিলড্রেন। এবার আপনাদের দেখাই এই ঘরটার কনফিগারেশন। ঢুকে মা বাবারা যে জায়গাটিতে বসে আছে সেখানে একটা 4 জনের বসবার মতো সোফা এবং একটা ডেডিকেটেড লাগেজ রাখবার জায়গা। প্রচুর প্রচুর স্পেশিয়াস এই অংশটা। এখানে একটা মিনি ফ্রিজ আছে, ইলেকট্রিক কেটেল আছে, কাপ, কাঁচের গ্লাসটা সব আছে, কুকিজ কিছু দিয়েছেন ওনারা এবং চা কফি বানানোর জন্য সমস্ত সরঞ্জাম আছে। প্লাস 4টে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের বটল, কমপ্লিমেন্টারি ইন দ্য রুমস ট্যারিফ। এ তো সবে শুরুর জায়গাটা হলো। এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাই, আপনাদের দেখাই। এটা হচ্ছে একটা বেডরুমের অংশ বলতে পারেন। এখানে একটা ডাবল বেড আছে। সামনের ভিউটা খুব স্পেশাল, একটু পরে দেখাচ্ছি। এদিকে একটা ওয়ার্ড্রব, সাইড টেবিল উইথ আ ল্যাম্প। এখানে মেনু আছে ফর অর্ডারিং ইয়োর ফুড অ্যান্ড আদার থিংস। এদিকে একটা ইন্টারকম পাবেন যেখান থেকে আপনি রেস্তোরাঁ এবং রিসেপশনে যোগাযোগ করতে পারেন। আর এইবার হচ্ছে প্রথম অংশটা থেকে ভিউটা আপনাদের দেখাই। দুর্দান্ত না? গোটা ভ্যালি এবং দার্জিলিং টাউনের একটা স্প্লেন্ডিড ভিউ আছে, স্প্লেন্ডিড। নিচেই দেখুন দা স্টুডিওস, গ্লেনারি সব দেখা যাচ্ছে। অ্যান্ড অন টপ অফ এভরিথিং এলস অসাধারণ সুন্দর একটা ভ্যালির ভিউ। রুমটা এখানেই শেষ নয়, এখানে কিন্তু টিভি আছে এবং টিভির পরে এই যে একটা ছোট্ট হলওয়ে মতো বলতে পারেন, সেখানে বসে খাবার জায়গা মতো ভাবতে পারেন। টেবিল চেয়ার দিয়ে বেশ সুন্দর করে সাজানো। ডান দিকে ওয়াশরুম, একটু পরে দেখাচ্ছি। এখানে একটা বড় আয়না এবং এদিকে আরেকটা শোয়ার মতো ঘর। ওই জন্যই বললাম 4 জন মানুষ এলে ভীষণ ভালো এই ঘরটা। এখানেও আবার একটা ডাবল বেডরুম, একই রকম কনফিগারেশন। পিছনে দার্জিলিং শহর এবং কাঞ্চনজঙ্ঘার ছবি দিয়ে সাজানো। প্রচুর লাইটস আছে রুমগুলোয়, লাইটগুলো জ্বালিয়ে বিকেলবেলা আপনাদের আরেকবার দেখাবো। এখানে একটা খুব কোজি সিট আউট এরিয়া, এখানে একটা খুব কোজি সিট আউট এরিয়া, 2টো চেয়ার টেবিল দিয়ে বসবার জায়গা এবং এই জানলা দিয়েও কিন্তু ইকুয়ালি সুন্দরভাবে দার্জিলিং শহর দেখা যাচ্ছে। আপনাদের একটু কাছ থেকে দেখাই। রুমের জানলাগুলো খুললে পুরোটা দেখা যাচ্ছে, প্রায় পুরোটা আশপাশটা। ওদিকে সেই একদম কেভেন্টার্স অবধি রাস্তাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, গোটা ভ্যালিটা ক্লিয়ার। এবং আমার অপেক্ষা কালকে সকালের জন্য, কারণ এই রকম কোনাকুনিভাবে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। এটা যদিও 4th ফ্লোর, এর ওপরে আর একটা প্রিমিয়াম ক্যাটাগরির রুম আছে, সেখান থেকে ভিউটা ন্যাচারালি আরও ক্লিয়ার হবে। সেই অংশগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো, বাট দিস ভিউ ইজ সামথিং ভেরি ভেরি স্পেশাল।
হচ্ছে আমাদের রুমের সঙ্গে লাগোয়া ওয়াশরুম, প্রচুর জায়গা নিয়ে ভীষণ স্পেশিয়াস, সুন্দর এবং ওয়েল মেনটেন্ড তো বটেই। গিজার পাবেন, ওয়াশ বেসিনের একটা ডেডিকেটেড সেকশন, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার এরিয়া, সমস্ত কিট ওনারা দিয়েছেন। মানে স্টার্টিং ফ্রম কোম্ব, টুথব্রাশ, বডি ওয়াশ, শ্যাম্পু, কিচ্ছু বাকি নেই। টয়লেটটাও কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন্ড এবং এখানে ওনারা ফ্রেশ টাওয়েলস দিয়েছেন, হেয়ার ড্রায়ার আছে। আর কি চাই বলুন তো? হ্যান্ড ওয়াশেরও বোধহয় দুরকম ভেরিয়েন্ট। কেমন লাগলো আপনাদের ক্যানোপি বুটিক হোটেল? এটার লোকেশন, এখান থেকে ভিউ, রুমের মান, কোনো দিকে কোনো খুঁত ধরবার, সত্যি কথা বলছি, এখনো এনারা জায়গা রাখেননি। অ্যান্ড অন টপ অফ এভরিথিং এলস, যাদের মোবিলিটি ইস্যুস আছে, সিনিয়র সিটিজেন্স, তাদের জন্য লিফট। আপনাদের তো এখনো বাইরের অংশ কিছুই দেখানো হয়নি। ইনহাউস রেস্টুরেন্ট আছে, 5th ফ্লোরে একটা ক্যাফেটেরিয়া কাম লাইব্রেরি আছে, 28টা এরকম সুসজ্জিত রুম আছে। বলে বলে আমি ক্লান্ত হয়ে যাব, কিন্তু বলা শেষ হবে না। তবে যে বিষয়টি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই হোটেলটিতে থাকতে গেলে মোটামুটি খরচ কি জায়গায় হতে পারে সেটা জানা ভীষণ ভীষণ প্রয়োজন। যদিও কোনো ফিক্সড প্রাইস ব্র্যাকেট নেই, আবারও বলছি, দিস ইজ আ প্রাইভেট হোটেল। এখানে WBTDCL এর মতো সারা বছর দাম এক থাকে না, সিজন টু সিজন দাম ভ্যারি করে। আমি যখন কথা বলবো তখন নিচে সমস্ত রুমের একটা যে অ্যাভারেজ প্রাইসিং হয় সেটা তো দেখিয়ে দেবো, প্লাস আপনাদের কয়েকটা ইম্পর্টেন্ট ডিটেলস বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখন যখন এসছি নভেম্বর 2025 সালে, এই হোটেলটিতে 28টা রুম আছে। কিছু নন ভিউ রুম আছে, কিছু ভিউ রুম আছে। তবে যারা নন ভিউ রুম নেবেন এটা ভাববার কোনো কারণ নেই যে ইউ আর লুজিং আউট, কারণ 5th ফ্লোরের যেটা ওপেন ক্যাফেটেরিয়া সেটা অ্যাক্সেসেবল টু অল ইন হাউস গেস্টস। তো আপনারা যে টাইপের রুমেই থাকুন না কেন, ওখানে গেলে কিন্তু ভিউটা ক্লিয়ারলি পাবেন। নন ভিউ রুম যেগুলো, সেগুলোর প্রাইস শুরু হচ্ছে মোটামুটি 3,500 টাকা থেকে অফ সিজনে, অ্যান্ড ইট গোজ আপ। এবার এই যে হোটেলের 28টা রুম, সেটা মূলত 3টে ক্যাটাগরিতে বিভক্ত: প্রিমিয়াম, এক্সিকিউটিভ এবং ফ্যামিলি ভিউ রুম। প্রিমিয়াম এবং এক্সিকিউটিভ যে ক্যাটাগরি, সেগুলো 2জন মানুষের থাকবার জন্য, এবং এই যে ঘরগুলি, এই ঘরগুলি হচ্ছে 4জন বড় মানুষ, 2জন বাচ্চার থাকবার জন্য। তো আপনারা যদি 2জনের রুমেও 1জন এক্সট্রা বাচ্চা নিয়ে থাকেন, তার জন্য কিন্তু আলাদা করে কোনো খরচ নেই। এখানের যেগুলো ভিউ রুম, সেগুলোর প্রাইস শুরু হচ্ছে মোটামুটি 5,000 টাকা থেকে, এবং ইট গোজ আপ টিল অ্যারাউন্ড 10-12,000 পার নাইট পার রুম। তো আপনি কোন সময় আসছেন, কোন রুম বুক করছেন, কোন উইকের সময় আসছেন, অনেক কিছু ম্যাটার করে। যে নাম্বারটিতে বুকিং হয় এবং ওনাদের যেটা নিজস্ব ওয়েবসাইট, তার সব লিঙ্ক আমি যখন কথা বলছি তখনও দিয়ে রাখছি, প্লাস আজকের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যারা ফোনে বুক করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা থার্ড পার্টি ওয়েবসাইটে খুব একটা বিশ্বাস রাখেন না, ভাবেন যে ঠকে যেতে পারেন, তাদের জন্য অবশ্যই আবারও বলে রাখি, মেক মাই ট্রিপ গোয়াই বিবোতে ওনারা এনলিস্টেড। সেখানে রুমের ক্যাটাগরি, রুমের ছবি সব পেয়ে যাবেন, এবং ওই পোর্টালগুলিতে অ্যাডিশনাল অফার্সও চলে। সেখান থেকে কার্ডের ডিসকাউন্ট দিয়ে আপনারা নিজেদের ইচ্ছে মতো কাউকে ফোন না করেও বুক করতে পারেন। দ্য চয়েস ইজ অল ইয়োর্স। এরকম লোকেশন, এরকম ফেসিলিটিস এই চত্বরে আর অন্য কোথাও আছে আমি জানি না। রামাডা যদি বলেন আর কি এর কম্পিটিশন হিসেবে, রামাডাও কিন্তু এতটা স্ট্র্যাটেজিক্যালি সিচুয়েটেড নয়। আসার সময় দেখালামই সব কিছু হাতের কাছে, সে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড থেকে শুরু করে কোনো কিছুর জন্য আপনাকে কোনো দূরে যাওয়ার প্রয়োজন পড়বে না। যত বেলা বাড়ছে তত পাল্লা দিয়ে ঠান্ডা বাড়ছে। আমরা যাচ্ছি 5th ফ্লোরে ক্যাফেটেরিয়া এবং ওনাদের ওপেন লাইব্রেরিটা দেখতে। আগেরবার এই জিনিসটি আমার দেখার সুযোগ হয়নি, এবং এই 5th ফ্লোরেই কিন্তু ওনাদের দুটো প্রিমিয়াম রুম আছে। এইখানে যে লাঞ্চের যেটা ডেডিকেটেড সেকশন, সেটা 1st ফ্লোরে। সেখানে দুপুর 12:30 থেকে 3:30 অবধি আপনারা লাঞ্চের অর্ডার দিতে পারেন, এবং ওই যে সেকশনটা সেটা কিন্তু শুধু ইনহাউস গেস্টদের জন্য নয়। আপনারা যদি এখানে নাও থাকেন, জাস্ট হোটেলটা ঘুরে দেখতে চান, আপনারা কিন্তু এখানে এসে আপনাদের লাঞ্চ বা ডিনার অনায়াসে করতে পারেন। বাট এই 5th ফ্লোরের যে সেকশন, যেটা আমরা আপাতত যাচ্ছি, সেটা ইজ মেন্ট ফর ইনহাউস গেস্টস অনলি। এইটা হচ্ছে ওনাদের 5th ফ্লোরের ক্যাফেটেরিয়া। আশা করি আর বলে দেওয়ার প্রয়োজন নেই কতটা সুন্দর এবং স্প্লেন্ডেড ভিউজ আছে এই ওপেন টেরেসটা থেকে। আহা, এই 5th ফ্লোরের ক্যাফেটেরিয়াটা থেকে দাঁড়িয়ে গোটা দার্জিলিং শহরের এই রকম কিছুটা ভিউ। কাঞ্চনজঙ্ঘা, ওদিকে কিন্তু
দারুণ সুন্দরভাবে এখনো দৃশ্যমান। অতটা কোন অবধি আমরা আসলে দেখিনি। এই যে অংশটি দেখছেন এটা হচ্ছে ক্যানোপি বুটিক হোটেলের ফার্স্ট ফ্লোরে অবস্থিত ইন হাউস রেস্টুরেন্ট। কি সুন্দরভাবে সাজানো না! এই রেস্তোরাঁটির জানালা থেকে কিন্তু দা স্টুডিওজ এবং মল রোডের একটা খুব সুন্দর ভিউ আছে। ওনাদের এই ফার্স্ট ফ্লোরে যেখানে লাঞ্চ এবং ডিনারের আয়োজন হয় এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা এখানে থাকে, এখানটা বেশ সুন্দর। প্রথম কথা হচ্ছে সাজসজ্জাটাই দারুণ, প্লাস প্রচুর জায়গা, মানে এখানে অন্তত 100-120 জন বসে খেয়ে নিতে পারে আর কি। আমরা আজকে জাস্ট থালি খাচ্ছি, ইন্ডিয়ান থালি, মারা ভেজ থালি নিল, আমি চিকেন থালি নিলাম। কি কি থাকে দেখাবো। এছাড়া প্রচুর কিছু আছে, মানে মেনুটা প্রচুর ইলাবোরেট। আমরা তো দুদিন আছি, ঘুরিয়ে ফিরিয়ে যখন খাবো কি কি খাচ্ছি সেগুলো বলবো। আমার এক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো, তিনি বললো মানে এখানের যেটা চৌরাস্তার ওই জায়গাটায় সরস মেলা বসেছে, যেটা ম্যালের বিউটিটাকে কিছুটা এখন নষ্ট করছে। মানে আমার আগেও এরকম একবার হয়েছিল এসে, ম্যালটা ওই খালি খালিটাই যেন ভালো লাগে। দার্জিলিং এ আবার আলাদা করে মেলার কোনো প্রয়োজন পড়ে বলে মনে হয় না, এমনি এখানে সবসময় একটা ফেস্টিভ মুড। আর যাই হোক, এবার আর কি ওই ম্যালের বিউটিটা খুব একটা আপনাদের দেখাতে পারবো না। গরম গরম খাবার এসে গেছে। আমাদের বেসিক থালিটা মা বাবাদেরও দিয়েছে, আমাদেরও দিয়েছে। মায়েরা এর অ্যাডিশনালি পাবে পনিরের একটা সবজি, আর আমি পাবো চিকেন। এই থালিটিতে কি কি আছে আপনাদের একটু দেখিয়ে। দার্জিলিংয়ে এই জাতীয় থালি এতদিন খুব একটা পেতাম না, এটার একটা অভাব বোধ করতাম। সেটাও অনেকটা গ্যাপ মিটলো এই ক্যানোপি বুটিক হোটেলের এই রেস্তোরাঁর থালিটি খেয়ে। খাবার খুব ভালো ছিল, ঘরোয়া রান্না, এবং আমাদের এত বড় একটা জার্নি করে আসবার পরে ঠিক যথাযথ মনে হয়েছিল সেদিনকে দুপুরের খাওয়াটা। আজকের পর্বটি না চাইলেও এখানে শেষ করতে হচ্ছে। সময় বলছে ভিডিওটি প্রায় 40 মিনিটের দোরগোড়ায়। অনেক কিছু বললাম, অনেক কিছু বলা বাকি রইল, এবং সেই গল্পগুলি শোনবার জন্য আপনাদের দেখতে হবে এই ট্রাভেল সিরিজের পরবর্তী পর্ব, যেখানে দার্জিলিং তো ঘুরে দেখাবই এবং শেয়ার করব আমাদের দার্জিলিং থেকে সিকিম যাওয়ার অভিজ্ঞতা। আমরা এই ট্রাভেল সিরিজটি জুড়ে আপনাদের দেখাবো কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন রূপ, যা আমাদের কাছে ধরা দিয়েছিল গোটা নভেম্বর মাস জুড়ে। আজকের আমার কাজটি দেখে যদি কিছু ভালো লেগে থাকে, যদি মনে হয় আগামী পর্বগুলি দেখতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে শেষ করবার আগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আগামী পর্বের নোটিফিকেশন পেয়ে যান আপনার মোবাইল স্ক্রিনে। সবাই খুব ভালো থাকবেন, আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।